আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট বিকজ অফ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক নিয়ে মানে কাজ করব। এবং এই জিনিসগুলো আসলে আমাদের খুবই দরকারি। এর মধ্যে একটা হচ্ছে কোঅর্ডিনেট আর একটা হচ্ছে রাজুকের ফার ক্যালকুলেশন। আচ্ছা, হঠাৎ করে আমরা অটোকেট দেখে অনেকেই তো ঘাবড়ে গেছি যে আসলে আবার হঠাৎ করে অটোকেটে আসলাম কেন। কারণ হচ্ছে আজকের ক্লাসের মূল দুইটা টপিক, তার মধ্যে একটা হচ্ছে কোঅর্ডিনেট আর একটা হচ্ছে রাজুকের ফার ক্যালকুলেশন। ফার ক্যালকুলেশনটা একটু পরে আসতেছি, দেন এর আগে কোঅর্ডিনেট নিয়ে একটু কথা বলবো। তো আমরা যারা এখানে জয়েন করেছি তারা কি মোটামুটি কোঅর্ডিনেট সম্পর্কে জানি? সিভিল ইঞ্জিনিয়াররা বাদে, আর্কিটেক্টরা বা যারা আর্কিটেকচারে পড়তেছি, না ভাইয়া। প্রাইমারি লেভেলে আমরা যখন মেগা কোনো কনস্ট্রাকশন করি বা মেগা কোনো প্রজেক্ট করি, সেটা লার্জ স্কেল যদি হয়, তাহলে আমরা সাধারণত কি করি? আমরা তখন আর ওইরকম ফিতা দিয়ে ধরে ধরে মাপার আসলে ওইরকম কোনো ওই থাকে না। যেমন ধরেন আমি বলি, মাতারবাড়ি প্রজেক্ট, তারপরে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল টার্মিনাল 3, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এমএমএস। এমএমএস মানে বলতে বুঝাচ্ছি যে হচ্ছে ময়মনসিংহ পাওয়ার প্ল্যান্ট, এবং ভেড়ামারা একটা পাওয়ার প্ল্যান্ট আছে 360 মনে হয়। তো ওভারঅল এই প্রজেক্ট গুলো কখনো কি আমরা এভাবে চিন্তা করছি যে এখানে কাজ কিভাবে হচ্ছে? যে বলছে যে ঠিক আছে এই এরিয়া তোমার, এই এরিয়া তোমার, এই এরিয়া তোমার, তাহলে ভাগ করে দিলে কিভাবে? মেজারমেন্টটা করলো কিভাবে? লেটস গো। এটা ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা 2008 একটা গেজেট আছে। এই গেজেটটা হচ্ছে মোটামুটি সব আর্কিটেক্টদের কাছে আছে, সিভিল ইঞ্জিনিয়ার ভাইদের কাছে, ওদের কাছে বিএনবিসি কোডটা থাকে। তো আর্কিটেক্টের কাছে এই গেজেটটা থাকে। যাই হোক, এই গেজেটটা আপনাদের ড্রাইভে দিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন এটা। ঠিক আছে? তো আপডেট গেজেট যেটা ডেট চেঞ্জ হয়ে গেছে, ওইটার আমার কাছে এখনো আপডেটটা আসে নাই। আপনাদের কাছে যদি থাকে আপনারা মেসেঞ্জারে শেয়ার করে দিন। ঠিক আছে? আচ্ছা, এইখানে আমাদের কিছু জিনিস আছে, কিছু রুলস আছে, যে জিনিসগুলো আমাদের জানা খুবই দরকার। তো গেজেট দেখার আগে বা ফার ক্যালকুলেশনটা দেখানোর আগে রাজুক ড্রয়িংটা কেমন হয় ওইটা আমাদের দেখার দরকার। ঠিক আছে? ওইটা আমাদের দেখার দরকার না? মিনিমাইজ। যখন আরেকটা জিনিস এখানে আমি আপনাদেরকে বলি, যখন আমরা কেট ফাইলটা ক্লোজ করে দিই, কেট ফাইলটা এখান থেকে ক্লোজ করে দিব না। ঠিক আছে? কেট ফাইলটা ক্লোজ করে দিব এইখান থেকে, এই যে ক্লোজ চিহ্ন এখান থেকে। ঠিক আছে? এখানে আমার কোঅর্ডিনেট আছে, এখানে এটা আমার থাক, সমস্যা নাই। এটা হচ্ছে আমার রাজুক ড্রয়িং। তো রাজুক ড্রয়িং এর রুলসটা কি? রাজুক ড্রয়িং এর বিভিন্ন রুলস আছে যেটা আমরা গেজেটে পাবো। ওই রুলস গুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো দেখানোর আগে এখানে আমাদের রাজুক ড্রয়িং এ আসলে কি কি লাগে। তো রাজুক ড্রয়িং এ সাধারণত আমাদের কোনো স্ট্রাকচার দিতে হয় না। ঠিক আছে? আমি আবারও বলতেছি, ভালো করে ক্লিয়ারলি শোনেন। রাজুক ড্রয়িং এ কোনো স্ট্রাকচার ড্রয়িং দিতে হয় না। এইখানে আমাদের চারটা এলিভেশনই আপনাকে দিতে হবে, এবং স্টেয়ার বরাবর বা যে জায়গায় আমার ক্রিটিক্যাল আছে, যদি বেসমেন্ট থাকে বা গ্রাউন্ডেও কোনো যদি স্টেয়ার থাকে, তাহলে সেই বরাবর আমাদের অবশ্যই দুইটা সেকশন দিতে হবে। আমি আবারও বলছি, রাজুক ড্রয়িং এ কোনো প্রকার স্ট্রাকচার ড্রয়িং লাগে না। ঠিক আছে? এইখানে আমাদের চারটা এলিভেশন, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ যাই আছে না কেন, আমাদের চারটার বেশি তো আর নাই। তো চারটা এলিভেশন আপনাকে মাস্ট দিতে হবে। এখানে সেই এলিভেশন গুলোই দিছে, এবং সবগুলো মেজারমেন্ট মিটারে থাকবে। আমি আবারও বলতেছি, সবগুলো মেজারমেন্ট মিটারে থাকবে এবং লেভেল মেনশন করা থাকবে। প্রতিটা ফ্লোরের লেভেল এখানে, যেমন ধরেন রোড লেভেল দেওয়া আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এভাবে লেভেল গুলো এইভাবে দেওয়া থাকবে। ঠিক আছে? এবং আমার ডান পাশে এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করেন। ঠিক আছে? ভালো করে খেয়াল করেন। আমি যদি মডেলে ফিরে যাই, এখানে যদি আমি ইলিভেশনে আসি, দেখেন ইলিভেশন গুলো ড্রয়িং যখন করছে তখন বাম পাশে আমার শুধু টেক্সট, ডান পাশে কি ডাইমেনশন, ভালো করে খেয়াল করেন। বাম পাশে আমার টেক্সট, ডান পাশে ডাইমেনশন, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখান থেকে যে আমার সানশেডের সাইজটা দেওয়া আছে 0.50 মিটার, এটা ফিক্সড, এটা স্ট্যান্ডার্ড। এটা আপনাকে, এটার আপনি বেশি নিতে পারবেন না। ঠিক আছে?
তো এই জিনিসগুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তারপরে নিচ থেকে যে জানালার সিলটা, এটা হচ্ছে কতটুকু দূরে থাকবে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ক্লিয়ারলি বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, সেকশনে আসতে হবে। তো সেকশনে আসানোর পর দেখবেন এখান থেকে আমার এখানে সিলটা কতটুকু আছে, 0.76 মিটার, এটা ফিক্সড। তারপরে আমার এখান থেকে রেলিংটা কত দূরে থাকবে, 1.20 মিটার ফিক্সড। এইখানে কিছু জিনিস আছে, যেমন ধরেন এখানে আমার রেলিংটা ফ্লোর থেকে রেলিংটা হ্যান্ডেল যেটা আমরা ধরবো, ওইটা কতটুকু দূরে থাকবে, হাইটটা কতটুকু থাকবে, 0.90 মিটার। এখন কথা হলো যে ভাই, আমরা ড্রয়িংটা করানোর সময় কি মিটারে করবো? ড্রয়িংটা করানোর সময় সচরাচর আমরা ফিটেই করি, যেহেতু আমরা বাঙালি, ফিটে করে অভ্যস্ত। তো ফিটেই করি। ফিটেই করানোর পর আমরা কি করি, ম্যাচ করে দিই। ফিটে করানোর পর ম্যাচ করে দিই। তো এইখানে জিরো পয়েন্ট স্যার, সেভেন আমি যদি ফিটে করার পরে ডাইমেনশনটা শুধু চেঞ্জ করে মিটারে যে ডাইমেনশন আছে এটা এটা দিয়ে দিই তাহলে হবে না? এটা এখানেই এটা সেটাই করা হয়েছে এখানে। হ্যাঁ, এটা আমারই ড্রয়িং। ড্রয়িংটা দেখছেন, এটা আমারই ড্রয়িং। আমি এটাই করছি। তো এখানে দেখেন আমার 30 ইঞ্চি, এটা কিন্তু স্ট্যান্ডার্ড। জাস্ট আমি এখান থেকে এটাকে ম্যাচ করে দিচ্ছি, আর কিছু না। ঠিক আছে। আচ্ছা, টোটাল এখানে যখন আমরা সেকশন গুলো নেই, তখন এইভাবে লাইন গুলো টানি, লাইন টেনে টেনে তারপরে কিন্তু এখানে কিন্তু কিছু ক্রিটিক্যাল জিনিস আছে। আমার এখানে যে স্ট্রাকচারটা বা আমার এখানে যে বিল্ডিংটা, সেখানে কিন্তু বেসমেন্ট ফ্লোর আছে। তো বেসমেন্ট ফ্লোরটা আলাদাভাবে আপনাকে দেখাইতে হবে, যে বেসমেন্টে কিরকম ভাবে কি যাচ্ছে, র্যাম্পটা কিভাবে ঘুরতেছে, এই জিনিসগুলো কিন্তু ডিটেলস দেখাইতে হবে আপনাকে। তা না হলে কিন্তু কোশ্চেন করবে ওই জায়গায়, কিন্তু আপনার এই রাজুকের যে ড্রয়িংটা, এটা কিন্তু ব্যাক চলে আসতে পারে, সম্ভাবনা বেশি। আর এখানে আপনার যেটা করতে হবে, সেটা হচ্ছে কিছু গ্রিন এরিয়া গুলো আপনাকে মেনশন করতে হবে। জায়গাগুলো পেভমেন্ট এরিয়া, যেমন ধরেন আমার এই জায়গাগুলো পেভমেন্ট এরিয়া গুলো আপনাকে মেনশন করে দিতে হবে। আর এটার মধ্যে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা আসলে রাজুকে কাউন্টেবল নয়। ঠিক আছে, আমাদের সরি, বেসমেন্ট ফ্লোরটা আমাদের কাউন্টেবল নয়। এটা আমাদের 10 তলা একটা বিল্ডিং। এটা হচ্ছে অ্যাপ্রুভড, অলরেডি কনস্ট্রাকশন ডান। ঠিক আছে। এটা আপনাদের কাছে থাকলে যেটা হবে, যে আপনারা এটা দেখে দেখে কিছু জিনিস শিখতে পারবেন, এবং এইখান থেকে কিছু মেজারমেন্ট গুলো নিতে পারবেন, যে কোনটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে। আচ্ছা, এইখানে কি কি থাকে? এখানে আমাদের সেকশন এবং এলিভেশনের বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এরপরে আমাদের প্ল্যান থাকবে, গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। বেসমেন্ট ফ্লোরে যদি কোনো প্ল্যান থাকে, সেটা হলো বেসমেন্ট ফ্লোর প্ল্যান। এরপরে যদি আমার ফার্স্ট ফ্লোর, যদি ফার্স্ট থেকে 9th ফ্লোর সেম টিপিক্যাল, তাহলে এখানে সেটা দিয়ে দিব। এবং রুফটপ প্ল্যান, রুফটপ প্ল্যানে অবশ্যই আপনার যে ওয়েস্ট ওয়াটার, যে ওয়াটারটা আমার হচ্ছে, যে রেইন ওয়াটারটা আছে, এই রেইন ওয়াটারটা কিভাবে কি আপনি নিচে নিচ্ছেন, ঠিক আছে, এটা কিভাবে যাবে, এই জিনিসটা কিন্তু এখানে আপনাকে দেখাইতে হবে। এবং প্রত্যেকটা ফ্লোরে লেভেল মেনশন করতে হবে। ঠিক আছে, লেভেল মেনশন করতে হবে। আচ্ছা, প্রতিটা মেজারমেন্ট মিটারে থাকবে। প্রতিটা মেজারমেন্ট মিটারে থাকবে। আচ্ছা, এইখানে কিছু জিনিস আছে, ইনফরমেশন, এগুলো আপনার কাজ না। এগুলো মোটামুটি আপনি খালি শুধু বেসমেন্ট লেভেল এরিয়াটা বের করে দিবেন, গ্রাউন্ড ফ্লোর এরিয়া, ফার্স্ট ফ্লোর থেকে 9th ফ্লোর এরিয়া। এখানে ফার্স্ট ফ্লোরটা কতটুকু বের করে 9 দিয়ে গুণ করে দিলেই প্যাকেটও পেয়ে যাবেন। রুফ এরিয়া, স্টেয়ার লিফট, লবি এন্ড ওয়াটার হেড ট্যাঙ্ক আর কি। তো যাই হোক, তারপর টোটাল ফ্লোর এরিয়াটা আপনারা এখান থেকে নিলেন, এখানে মোটামুটি ওকে। এখন এইখানে হচ্ছে এইটা যে আমরা যেটা দেখতেছি, যে জায়গার এটাই হচ্ছে আমাদের মূলত ফার ক্যালকুলেশনের মূল চার্ট। এই যে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেক ডিটেলিং দেওয়া আছে, যেটা সচরাচর রাজুকে এত ডিটেলিং থাকে না। না মানে প্রয়োজন হয় না। ঠিক আছে, এত প্রয়োজন হয় না। জাস্ট শুধু ফ্লোর গুলো বের করে দিয়ে, তারপরে এটা কত তলা হচ্ছে, বিল্ডিং এর টাইপটা কি, এটা কিন্তু দিয়ে দিতে হয়। বিল্ডিং এর টাইপটা দেখেন, A2 আছে, অ্যাপার্টমেন্ট, A3, বিভিন্ন ধরনের টাইপ আছে। এটা গভর্নমেন্ট প্রজেক্ট নাকি হসপিটাল, নাকি স্পেশালাইজড হসপিটাল, নাকি হচ্ছে এটা রেসিডেন্ট এরিয়া, এই ধরনের যে জিনিসগুলো থাকবে, সেগুলো বিল্ডিং এর কিছু শ্রেণী বিভাগ আছে, এটা আমরা গেজেটে পাবো। তারপর আমার লোকেশনটা এখানে দিয়ে দিতে হবে, কোন লোকেশনে বিল্ডিংটা হচ্ছে। ল্যান্ড এরিয়া কতটুকু, সেটা আমাকে দিতে দিতে হবে। রোড উইথ কতটুকু আছে, নর্থ ইস্ট, এই জিনিসগুলো আমাকে দিতে হবে। ভ্যালু অফ ফার, আমরা ফার কতটুকু পাচ্ছি। রোড যেহেতু আমরা এখানে 18.29 মিটার, তাহলে আমরা ফার পাচ্ছি কত, 6। তো এই জিনিসটা আমরা কিভাবে নিব, এটা আমি দেখাচ্ছি এখন। এরপরেই আমি যাচ্ছি ক্যালকুলেশনে। দেন এরপরে এখানে দেখাচ্ছি এট ফর ফার ক্যালকুলেশন একটা রোড ওয়াইড উইথ। তো টোটাল ভ্যালু অফ ফার এখানে আর নাই, জিনিসগুলো একই। ম্যাক্সিমাম ইউজ অফ ল্যান্ড এরিয়া 50%।
ঠিক আছে। তারপরে এখানে আমরা কত তোলা করতে পারবো এখানে সব দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এতদূর পর্যন্ত এটা আপনি করতে পারবেন, এতদূর পর্যন্তই আপনার কাজ। এরপরে বাকি কাজ আর্কিটেক্টের, এগুলা সব কাজ আর্কিটেক্টের, আপনার কাজ না, ঠিক আছে। কিন্তু এতটুকু আপনাকে পারতেই হবে। এখানে আপনার বিল্ডিং এর টাইপ বের করা, ফার ভ্যালু ফার, আপনার হচ্ছে আপনার যে ফার কতটুকু ফার পাবেন, রাস্তা আপনার জায়গা অনুসারে ফার কতটুকু পাচ্ছেন, ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ কতটুকু পাচ্ছেন, এমজিসি এটা আপনি কতটুকু পাচ্ছেন এটা বের করা, নাম্বার অফ ফ্লোর এটা বের করা আপনার জন্য ফরজ আইন, যদি আপনি আর্কিটেক্ট হন বা ইঞ্জিনিয়ার হন। আর বাকিগুলো অনেক বিষয় আছে। আর এই যে ক্যালকুলেশন গুলো করতেছেন এটা কিসের, এস পার বিধিমালা 2008, এটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তাহলে হুদাই মনে করেন যে আপনি মন চাইলো দিলেন, এটা হবে না কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এই বইটা, হ্যাঁ। এখন এখানে প্রথমত আমাদের রাজুক ড্রয়িং করতে গেলে যেটা আগে জানতে হবে সেটা হচ্ছে সেটব্যাক। প্ল্যান করানোর সময় আমাকে সেটব্যাকটা জানতে হবে। তো সেটব্যাক কি কেউ কি জানি আমরা, কৃষক বলেন। না স্যার। মানে জমি থেকে কতটুকু ছাড়া লাগবে, ছেড়ে তারপরে বাড়ি করা লাগবে শুধু। আপনাদেরকে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই আচ্ছা এগুলো পরে বলবো, তবে হচ্ছে টাইমটা অনেক কম, বুঝছেন, মানে কথা বলতে গেলেই মানে বিবেকে বাধে আমার, যে হুদাই পেশাল না পারে যদি দুইটা লাইন বলি ওইটা আপনাদের জন্য ভালো হবে। তো গল্পের মধ্যেও কিছু শিক্ষণীয় ব্যাপার থাকে যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন, হ্যাঁ। তো এই কুইজের বইটা কালেক্ট করবেন, আর আপডেট ডেপথ যেটা হয়েছে ওইটাও আপনারা কালেক্ট করে নিতে পারেন। আর এখানে মেজারমেন্ট গুলো স্ট্যান্ডার্ড মেজারমেন্ট গুলো কোনো চেঞ্জ হয়নি, জাস্ট শুধুমাত্র ডেপথ চেঞ্জ হয়েছে। তো ডেপটা কি, ডেপটা হচ্ছে মহাসড়ক, ঠিক আছে, যেগুলো আমাদের বিল্ডিং এর পাশ দিয়ে সড়ক যায়, এই সড়কগুলো থেকে মিনিমাম 10 মিটার দূরে আপনার বিল্ডিং করতে হয়। তো এগুলার কিছু ডিসিপ্লিন থাকে, এটা শহরের অনেক সময় আমাদের প্ল্যানিং করা থাকে, যে আমরা হয়তো ইন ফিউচার 5 বছর পর আমার হচ্ছে এই এই দিক দিয়ে মনে করুন বনানীর ভিতর দিয়ে বা যাই হোক একটা প্ল্যান করা আছে যে এই দিক দিয়ে আমার ড্যাপটা গেছে, ড্যাপটা গেছে মানে কি এখানে আমার একটা রোড গেছে, তো রোড থেকে আপনার 10 মিটার দূরে আপনার হচ্ছে জায়গাটা আপনি স্ট্রাকচার উঠাইতে পারবেন, এর মধ্যে কিন্তু উঠাইতে পারবেন না যতই আপনার জায়গা থাকুক ওখানে, ঠিক আছে, ওই জায়গাটা গভর্নমেন্টের। তো এখন আমরা যখন ল্যান্ড কিনি, ল্যান্ড কেনানোর সময় আমরা এই ড্যাপটা একটু চেক করে নিই, ঠিক আছে। আর ক্লায়েন্টকেও আমরা পরামর্শ দিই যে আপনি যখন ল্যান্ড কিনতেছেন তখন ড্যাপ আপনার দেখে নিতে হবে। ওকে, এইখানে সেটব্যাকের কিছু বিষয় আছে আমাদের, কিন্তু লেআউটটা আসলে আমাদের কত স্কেলে হইতে হইবে এটা নিম্নলিখিত থাকতে হবে, এই জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া আছে, মার্ক করে দেওয়া আছে। এটা আপনাদের একটু থাকলে আপনাদের জন্য সুবিধা হবে। তো এখানে কিছু জিনিস দেওয়া আছে, আমি একটু দেখাই যে ডিপ্লোমা স্থপতি কি, আদৌ কি ডিপ্লোমা স্থপতি আছে? কেউ যদি আপনাকে বলে আপনি ডিপ্লোমা পাস করানোর পর কি আর্কিটেক্ট লিখতে পারবেন, বলেন। কত পড়াশোনা না। এই যে দেখেন এখানে ডিটেল এরিয়া, এখানে ড্যাপ লেখা আছে, ড্যাপ অর্থ কোনো এলাকার পরিকল্পিত উন্নয়নের জন্য বিস্তারিত স্থানিক নকশা সহ পরিকল্পনা। ডিপ্লোমা স্থপতি অর্থ ওই পেশাজীবী ব্যক্তি যিনি স্বীকৃত কোনো পলিটেকনিক বা কারিগরি ইনস্টিটিউট হইতে স্থাপত্য বিষয়ে ডিপ্লোমাধারী ও ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য এবং বিধি 41 অনুযায়ী তালিকাভুক্ত, ঠিক আছে। আপনি যদি আইডিবির সদস্য হন, আইডিবির সদস্য যদি হন, তার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্য হন, এটা করতে মনে হয় 500 টাকা লাগে, বা এরকম 500-600 বা 1500 টাকার মতো, যাই হোক এখন বার্ষিক নাম যায় না। তো আপনি এটা যদি হয় তাহলে আপনি নামের আগে ডিপ্লোমা স্থপতি লিখতে পারবেন, ডিপ্লোমা আর্কিটেক্ট লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এটার মনে হয় 5 তলা পর্যন্ত আপনি সাইনও করতে পারবেন। এখানেই কোথাও আছে, আমি হয়তো এটা পড়ি নাই ডিটেলস, তবে আমি দেখছি যে হ্যাঁ স্যার স্যার এটা নাকি চেঞ্জ হয়েছে শুনলাম আর কি আগে। পরবর্তীতে এটা চেঞ্জ হয়েছে 2006 ছয় কিংবা পরে চেঞ্জ হয়েছে কিনা ওটা আমি এখনো হাতে পাই নাই, তবে এটা মনে হয় চেঞ্জ হয়েছে, হ্যাঁ। 2020 ছাত্রী বাংলাদেশে ব্যাপার। আচ্ছা, এরপরে দেখেন প্রকৌশলী কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু এখানে সবকিছু দেওয়া আছে, এগুলো একটু এটা একটু পড়ে নিও, ঠিক আছে।
আচ্ছা, এইখানে দেখেন কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জানা দরকার। লেআউট নকশা 1:200 স্কেলে অঙ্কিত হইতে হইবে এবং ইহাতে নিম্নলিখিত তথ্য থাকিতে হইবে, যথা সাইডের প্রতি দিকের সীমানা ও পরিমাপ। এখানে দেখেন সাইডের এই যে এটা প্রপোজড প্লট, এটা কিন্তু আপনাকে দেখাতে বলতেছে, ঠিক আছে, এটা কিন্তু দেখাইতে হবে। আচ্ছা, এরপরে কি বলতেছে, প্রযোজ্য ক্ষেত্রে সাইটে বিদ্যমান ভবন সমূহের পরিসীমা, বহির্ভাগের পরিমাপ, উচ্চতা ও তলার সংখ্যা এবং রক্ষিত আবাসিক উন্নত স্থানের পরিমাপ। প্রযোজ্য ক্ষেত্রে সাইটে প্রস্তাবিত ও বিদ্যমান ভবন বা কাঠামো, জলাশয়, উদ্যান, অন্যান্য বা ভূ নৈসর্গিক এলাকা, নিচুভূমি, উন্মুক্ত প্রান্তর, বনাঞ্চল ইত্যাদির অবস্থান যদি থাকে, এলাকা ও সড়কের নাম যদি থাকে, সুন্নিহিত সড়ক সমূহের দৃষ্টে সাইট বা প্লটের দিক নির্দেশনা, সাইট সংলগ্ন রাস্তার প্রস্থ এবং ব্যক্তি মালিকানাধীন বা নিজস্ব রাস্তার ক্ষেত্রে সম্পূর্ণ রাস্তার দৈর্ঘ্য ও প্রস্থ। অবশ্যই আপনাকে এগুলো মেনশন করতে হবে। সেপটিক ট্যাঙ্ক যদি থাকে বা কোনো স্ট্রাকচার থাকলে এগুলো আপনাকে মেনশন করে দেখাইতে হবে। ওকে, এইখানে দেখেন আমাদের এখানে বিল্ডিং এর কিছু ইয়ে আছে, ইমারতের ধরন। এ মানে কি বোঝাচ্ছে? ঠিক আছে, এ মানে কি বোঝাচ্ছে যে ক্যারিগরি ব্যক্তিগত যোগ্যতা বা অভিজ্ঞতা, এখানে সবকিছু দেওয়া আছে। এই জিনিসগুলো একটু পড়বেন, হ্যাঁ, পড়লে সহজ হবে। আচ্ছা, এইখানে দেখেন আপনার জমি যদি 5 কাঠা হয়, ধরলাম আপনার জমি 5 কাঠা, তো 5 কাঠা জমি হলে আপনি ফার কত পাবেন? ভালো করে খেয়াল করেন। ধরলাম আপনার জমি 5 কাঠা, যদি 5 স্যার কাঠা, গ্রামে গ্রামে তো স্যার শতকে হিসাব করে দেয়, কাঠা শতকের মধ্যে ডিফারেন্স কতটুকু? এখানে দেওয়া আছে দেখেন 268 বর্গ মিটার এর ঊর্ধ্বে হইতে 365 বর্গমিটার পর্যন্ত। এখন 1 কাঠা ইকাল টু আমরা কতটুকু জানি? 720 স্কোয়ার ফিট। আর 1 শতক ইকাল টু কতটুকু জানি? 336 আমরা ধরি, 336 আমরা ধরি, তাহলে 300, 435.6। 436, 436, 435 তো স্যার। হ্যাঁ 435.6 মনে হয়, যাই হোক ওটা আমরা 36 ধরি, হিসাব করার সময় 36 ধরি। তো এই 436, তাহলে 1 শতক ইকাল টু 436 আর 1 কাঠা ইকাল টু 720 স্কোয়ার ফিট। দ্যাট মিনস আপনি কিন্তু কাঠা থেকে শতক, শতাংশ থেকে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। সেটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। এখন রাজুক আর পৌরসভার ড্রয়িং কিন্তু এক না। রাজুক এবং পৌর ড্রয়িং এক না। ওকে, আমি রাজুক শেষ করে তারপরে পৌর ড্রয়িং দেখাবো। আচ্ছা, এইখানে রাস্তার প্রস্থ ফার আমরা পাচ্ছি 3.50। ফার আমরা কত পাচ্ছি? এই সোজা আসেন, এই যে এই সোজা হচ্ছে ফার, সরি, এই যে ফার, তাহলে এই সোজা যদি আমরা আসি নিচে 3.50, আর রাস্তার প্রস্থ কত পাচ্ছি আমরা? 6 মিটার। রাস্তার প্রস্থ 6 মিটার। আর এখান থেকে এমজিএস কত পাচ্ছি আমরা? ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ 62.5। রাস্তার প্রস্থ, এটা হচ্ছে রাস্তার প্রস্থ বা মিটার। ইমারতের শ্রেণী আছে এখানে দেখেন, A1 থেকে A4, আবার A5, এটা কিন্তু আলাদা। ঠিক আছে, তো আমাদের এখানে যেটা দরকার ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ আর ফার। ঠিক আছে, তো আমাদের যদি 5 কাঠা একটা প্লট দেওয়া হয় তাহলে আমরা কিভাবে কাজ করব? এখন আমাদেরকে বলতেছে যে 5 কাঠার একটা প্লট আছে, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার 5 কাঠার একটা প্লট, সামনে আমার 6 মিটারের একটা রাস্তা আছে। 6 মিটার মানে কত জানি কি আমরা? 3.28 টু কত? 3.28 ইন্টু 6, 19.68, দ্যাট মিনস 20 ফিট, তাই কি না? আমি যদি এখানে একটা টেক্সট দিই, 20 ফিট ওয়াইড রোড, এটাকে আমি টেক্সটটাকে একটু বাড়াই, এটা আমার ওয়াইড রোড, আর এটা হচ্ছে, আমি ট্রিম করলাম, এখানে বক্সটা আমি এঁকে দিচ্ছি, হ্যাঁ, আর এটাকে একটু ডিফারেন্ট কালার দিয়ে দিচ্ছি।
এটা আমার হচ্ছে প্লট, এটা হচ্ছে আমার মনে করেন রাস্তা, ঠিক আছে? ওকে, তাহলে আমার এই জায়গাটা কতটুকু, আমি এটাকে আরো একটু বাড়ায় দিই টেক্সটটা, তাহলে আপনাদের চোখে পড়বে ভালো আর কি। কপি, আমি এটা ভিতরে নিচ্ছি, এটা হচ্ছে আমার 5 কাঠা, ঠিক আছে? 5K, 5 কাঠা আমার জায়গা, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো, আমি সেটব্যাকটা একটু পরে দেখাচ্ছি, কারণ আমাদের এখানে সেটব্যাকটা আছে, ওখানে কিছুই না, জাস্ট কত শতাংশ হলে কতটুকু ছাড়তে হবে এই, এর বেশি কিছু না, ঠিক আছে? তো মোটামুটি এইখান থেকে সেটব্যাকটা যদি আমরা একটু দেখেই নেই, আচ্ছা এটা হচ্ছে আমাদের সেটব্যাক, হ্যাঁ? সেটব্যাকটা হচ্ছে এখানে কি বলতেছে, ইমারতের উচ্চতা 33 মিটার অথবা 10 তলার বেশি হয়, তার মানে উপরে কি আরো আছে? আচ্ছা, নাই। ইমারতের উচ্চতা 33 মিটার অথবা 10 তলা পর্যন্ত, ঠিক আছে? সেটব্যাকটা যদি আমাদের 2 কাঠা বা 1 নিচে হয়, তাহলে সামনের দিকে অর্থাৎ সম্মুখ, সামনের দিকে হবে আমার 1.5 মিটার, পশ্চাৎ দিকে হবে 1 মিটার, প্রতি পার্শ্বে হবে 0.80 মিটার, ঠিক আছে? তো মিটারকে ফিটে কনভার্ট করতে গেলে কি করতে হবে? 1 মিটার সমান সমান আমরা জানি 3.28 মিটার ফিট। তাহলে 3.28, আমরা যদি 1.50 মিটারকে যদি ফিটে কনভার্ট করতে চাই, তাহলে 1.50 ইন্টু 3.28 দেওয়ার পরে যে ভ্যালুটা আসবে ওইটাই হচ্ছে ফিটে, যদি আমাদের আসে ওই ভ্যালুটা ওখানে দেওয়ার পরেই আমরা ওটা পেয়ে যাব, ঠিক আছে? তো এইখানে আমাদের 5 কাঠা বলতেছে যে 4 কাঠার ঊর্ধ্বে যদি এখান থেকে এইটা হয়, এই ভ্যালুটা হয় 4 কাঠার ঊর্ধ্বে হতে 5 কাঠা পর্যন্ত, তাহলে আমাদের সম্মুখ দিক কত? 1.5 মিটার, পশ্চাৎ দিক 2 মিটার, এবং প্রতি পার্শ্বে মানে দুই পাশেই হচ্ছে 1.25 মিটার। তো আমাদের সাধারণত মুখস্থ করতে হয় 2 থেকে 5 কাঠা পর্যন্ত, বাকিগুলা কিন্তু সব সেম, ঠিক আছে? যেমন 2 কাঠা বা 1 নিচে 1.5 মিটার, 1 মিটার 0.80 মিটার, 2 কাঠার ঊর্ধ্বে হতে 3 কাঠা পর্যন্ত 1.5 মিটার, 1 মিটার 1 মিটার, 3 কাঠার ঊর্ধ্বে হতে 4 কাঠা পর্যন্ত 1.5 মিটার, 1.5 মিটার 1 মিটার, 4 কাঠার ঊর্ধ্বে হতে 5 কাঠা পর্যন্ত 1.5 মিটার, 2 মিটার 1.25 মিটার। এরপরে আপনি সরাসরি চলে আসবেন একবারে শেষ পর্যন্ত, আসানোর পর এটা একবারে টোটালি সব এক। ইমারতের উচ্চতা যদি 33 মিটার বা 10 তলার বেশি হয়, যে কোনো পরিমাণ, যে কোনো পরিমাণের জন্য এটা হবে 1.5 মিটার, পশ্চাৎ 3 মিটার, এবং প্রতি পার্শ্বে 3 মিটার, ঠিক আছে? তার মানে আমাদের মুখস্থ করতে হচ্ছে কতটুকু, এইখান থেকে এতটুকু মুখস্থ করলে বাকি এগুলো সব পারবেন একই, ঠিক আছে? যেমন ধরেন 5 কাঠার যে ভ্যালু, 6 কাঠার থেকে একবারে আমার 20 কাঠা পর্যন্ত সেম ভ্যালু, প্রতি পার্শ্বে সম্মুখ ভাগ এবং পশ্চাৎ ভাগ সেম ডিস্টেন্সে আপনাকে ছাড়তে হবে। 5 কাঠা পর্যন্ত একটু ভেরিয়েশন আছে। আর ইমারতের উচ্চতা 33 মিটার 10 তলার বেশি হয়ে গেলে যে কোনো পরিমাণ, যে কোনো পরিমাণ, এটা হচ্ছে আমার যে কোনো পরিমাণ হচ্ছে স্পেস, এবং কাঠা যা জায়গা, এবং হচ্ছে এটার যে আমরা সেটব্যাক, সামনের দিকে হচ্ছে 1.5 মিটার, এবং প্রতি পার্শ্বে হচ্ছে 3 মিটার, এবং পশ্চাৎ দিকেও 3 মিটার। ওকে, এটা হচ্ছে আমাদের সেটব্যাক। সেটব্যাকটা অলওয়েজ মুখস্থ রাখা উচিত। এখন আমরা আসি এইখানে, আমরা এখন ফার ক্যালকুলেশন করব। মাথা ধরছে সবার? না স্যার। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট ভাই, আপনাদেরকে কিন্তু এগুলা কেউ বলবে না। আজকের ক্লাসটা যে কি কি পরিমাণ ইম্পর্টেন্ট, আপনারা তো অনেকে 4 বছর ডিপ্লোমা করে আসছেন, আপনাদের হচ্ছে স্কুলে কিন্তু আমাকেই শিখায়, আমাকে কিন্তু ইয়েতে শিখায় নাই, হচ্ছে পলিটেকনিক্যালে কিন্তু শিখায় নাই। ওটা সত্যি। আমি যখন, স্যার আমি আমার ক্লাস টিচারে বলছি আমার বাড়ির সামনে একটা রাস্তার মেজারমেন্ট করে দিতে, স্যার করে দিতে পারেন নাই। না, এটা কিন্তু ওইরকম কিছু না যে আমাদের ওখানেও একটা ইয়ে আছে প্র্যাকটিক্যাল আলাদা, বাট আপনারা যখন কাজ করতে যাবেন তখন দেখবেন এই জিনিসগুলো ভাই খুবই দরকার। আপনি যদি এই জিনিসগুলো জানেন আপনার জন্য ভালো হবে, আপনার আপনার স্কিলের জন্য ভালো। আপনি যত ইনফরমেশন জানবেন
ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার কাছে যত ইনফরমেশন আছে আপনি তত ভালো করতে পারবেন। ঠিক আছে, এর মানে এই নয় যে একজন পারে আপনি পারবেন না, এরকম না, আপনি করলেই পারবেন, আপনি ওই কাজটা করলেই পারবেন, এই তো পার্থক্য, আর কিছু না। আপনি এই কাজটা করেন নাই, কিন্তু হীনমন্যতায় ভোগা যাবে যে অমুক পারে বা ওই পারে, আমি পারি না, এই পারে ও পারে না। আপনিও পারবেন না, আপনি দেখেনি নাই, পারবেন কিভাবে? আপনি দেখলেই পারবেন, এটা আমারই কঠিনের কিছুই না। ওকে, তাহলে আমরা যখন ফার ক্যালকুলেশন করব, তাহলে আমরা এখানে একটা কথা লিখবো, ঠিক আছে? আমি এটাকে নিয়ে আসতেছি এই পাশে। এইখানে আমরা প্রথমে যদি আমি লিখি এখানে ফার, হ্যাঁ, ফার ক্যালকুলেশন। ভাই টেক্সট গুলো একটু ব্ল্যাক করে দিও। সবগুলো ব্ল্যাক করে দেবো। আমি এখানে কোনো লেয়ার মেয়ার নেই, নাই তো। ওকে, এটা হচ্ছে আমার ফার ক্যালকুলেশন, আমি এখানে এটা আন্ডারলাইন দিয়ে নেই। আচ্ছা, এখন আমি তো এখান থেকে আবার একটা টেক্সট কপি করে এখানে নিয়ে আসতেছি। এখানে আগে আমি প্রথমে লিখবো, ভালো করে দেখেন, খেয়াল করেন, এমবিএ। এমবিএ মানে হচ্ছে ম্যাক্সিমাম বিল্ড এরিয়া, ঠিক আছে? ম্যাক্সিমাম বিল্ড এরিয়া ইকুয়াল টু, আমি সংখ্যাপে লিখতেছি, আপনারা এখানে ইয়ে করে লিখতে পারেন সংখ্যাপে, ল্যান্ড ইন্টু ফার। এখানে একটা স্পেস দিলাম, এখানে একটা স্পেস দিলাম, ঠিক আছে? এমবিএ, এমবিএ এর ফুল মিনিংটা হচ্ছে ম্যাক্সিমাম বিল্ড এরিয়া, ঠিক আছে? বা ম্যাক্স বিল্ড এরিয়াও লেখা যায়। আচ্ছা, এখন আমার এখানে আমি বলতেছি এমবিএ ইকুয়াল টু ল্যান্ড ইন্টু ফার। ল্যান্ড আমাদের কতটুকু? স্কোয়ার ফিট, ল্যান্ড আমাদের কত? 5 কাঠা নাকি? তাহলে 5, 3500 5 ইন্টু ফার কত? এখানে ফার আমরা কি দেখছি? ফার কত দেখেন, ফার কত? 3.5। তাহলে আমরা এখানে দিব কত? 3.5। আর নিচে আসি, তাহলে 5 ইন্টু 3.5 গুণ করলে কত হয়? 3600 3600 ইন্টু 3.5 ইন্টু 5 গুণ করেন, কত হয়? ঠিক আছে 17.5। আপনারা একটু গুণ করেন, হ্যাঁ, আমি এখানে হ্যাঁ বলতেছি ঠিক আছে কিনা। ঠিক আছে। পরে আমরা এখানে লিখবো টোটাল, টোটাল ফ্লোর ইকুয়াল টু 17.5 স্যার ইন্টু, ক্রিটিক্যাল হয়ে যেতেছে স্যার, নতুন যারা তাদের জন্য খুব ক্রিটিক্যাল হয়ে যেতেছে। জমিতে যেমন 5 কাঠা 36 স্কোয়ার ফুট পূরণ 3.5 এইভাবে দেন স্যার, তাহলে সহজে যারা নতুন তাদের জন্য 12,600, 12,600, 3.5 দেখেন এটা কত আসে? 12,600। হ্যাঁ, $12,600 কি? 600 600 স্কোয়ার কি? ফিট, স্কোয়ার ফিট accepted। এসএফটি। আচ্ছা, এখন এখানে আমি একটু কপি করে নিয়ে আসি, আর একটু কপি করে নিই, আর একটা কপি করে নিচ্ছি, এখানে রাখলাম, হ্যাঁ, টেক্সটটা নেওয়ার জন্য। তাহলে এমজিসি, এমজিসিটা এখন আমাদেরকে বের করতে হবে। এমজিসি, এমজিসি ম্যাক্সিমাম গ্রাউন্ড কভারেজ, হ্যাঁ, এমজিসি ফর 5 কাঠা, ফর 5 কাঠা।
তাহলে 5 কাঠার এমজিসি কত আমরা কিভাবে বের করবো? এই যে এখানে আসেন, এখানে কত আছে এমজিসি? 62.5 62.5 62.5। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে 62.5 কি শুধু কি 5 লেখা আছে নাকি পার্সেন্টেজ দেওয়া আছে একটা? পার্সেন্টেজ আছে না, এই যে উপরে দেখেন পার্সেন্টেজ। এখন এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ক্যালকুলেটটা কিভাবে হবে? 720 ইন্টু 5 ইন্টু কত ইন্টু কত? 3.5 দেন উপরে 62.5 দিয়ে ভাগ দিলে হইলো total। হ্যাঁ, 17.5। এটা এত নিচে আসলো কিভাবে? স্যার 770 কোথা থেকে, 720 কোথা থেকে আসলো? এটা হচ্ছে যে আমাদের হচ্ছে 1 কাঠা ইকাল টু কত? 1 কাঠা ইকাল টু আমরা জানি 720 স্কোয়ার ফিট, ওইখান থেকে আসছে। আচ্ছা, এটা ও যদি আচ্ছা। ডিভাইডেড করি, ডিভাইডেড বাই 100, তাহলে এখন কত আসে দেখেন তো, গুণ দেন তাড়াতাড়ি। 630 হ্যাঁ, 630 ভালো করে দেন, ভালো করে দেখেন, ভালো করে দেন। জি স্যার 630। 630। হ্যাঁ এটাই তো আসছে 62.5, ওইটা আবার কি হবে না? এর সাথে যে 62.5 এটা গুণ হবে না? স্যার 17.5 এর জায়গায় কি 62.5 হবে না? তারপর গুণ করেন। ভাগের দরকার নাই। 2250 কত হচ্ছে? 2250 2250। ঠিক আছে, ভালো করে আরেকজন দেখেন। জি স্যার 2250। ওকে, এটা একটু উপরে উঠাচ্ছি। এখন হচ্ছে নাম্বার অফ ফ্লোর। এটাকে আপনারা আরো একটু সুন্দর করে ইংলিশে লিখে দিতে পারেন, সমস্যা নেই। নাম্বার অফ ফ্লোরে গিয়ে লিখবেন টোটাল ফ্লোর ডিভাইডেড ল্যান্ড ইকুয়াল টু, তাহলে টোটাল ফ্লোর আমরা এখানে কতটুকু পাইছি? 12 পয়েন্ট কত কত স্কোয়ার ফিট পাইছেন? ডিভাইডেড কত আসে দেখেন। 5.6 হ্যাঁ, 5.6 তাহলে আপনি 5 কাঠায় কত তলা করতে পারবেন? 5 কাঠায় কত তলা করতে পারবেন? এখানে কি জি প্লাস ধরবে, মানে গ্রাউন্ড ফ্লোর ধরবে? G+5 সাথে একটা চিলে কোঠা করতে পারবেন, ঠিক আছে?
তাহলে আমার প্রতিটা ফ্লোর কতটুকু হবে? প্রতিটা ফ্লোর কত স্কোয়ার ফিট হচ্ছে তাহলে? 2250। 150 2250। তাহলে আমার এখন যদি আপনি আরো যদি মনে করেন আমি এখন ক্লায়েন্ট আপনাকে এটা আপনার সাথে সাথে ক্লায়েন্টের সামনে এটা ক্যালকুলেশনটা করে ফেলতে হবে ক্লায়েন্টের সামনে। ক্যালকুলেশনটা কমপ্লিট মানে আপনাকে যখনই বলবো তখনই আপনার কাছে ডায়েরি থাকবে, ডায়েরির মধ্যে এই ক্যালকুলেশনটা করে তাকে বলতে হবে যে ঠিক আছে আপনি G+5 করতে পারবেন, সাথে একটা চিলেকোঠা করতে পারবেন, আপনার প্রতিটা ফ্লোর এরিয়া আসতেছে 2250 স্কোয়ার ফিট। এটা ওটা কি এটা G+4 ঠিক আছে? হ্যাঁ, G+4 না G+4। এটা কি নিচতলা সহ 5.5 তলা হবে নাকি নিচতলা ছাড়া? মানে আপনাদের অর্থাৎ টোটাল 6.5 তলা আসবে না? আপনাদের কি মতামত বলেন? G+4 হবে। সাথে একটা চিলেকোঠা, G+4 সাথে একটা চিলেকোঠা। আবার যদি আমি চিলেকোঠা না দিয়ে G+5 করতে পারি, চিলেকোঠাটা দেওয়া যাবে না তাহলে। ঠিক আছে? আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, এখন আমি 10 তলা করবো, তাহলে আমি 5 তলা করবো না বা 6 তলা করতে চাচ্ছি না, আমি 10 তলা করবো। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আমি 10 তলা করবো। আপনার আপনার এমজিসিটা কমাই দিতে হবে। এমজিসিটা কমায় দিতে হবে, এক্স্যাক্টলি। তাহলে এমজিসিটা আমরা যে এখানে 2250 আছে, তাহলে আমরা 1300 করে দিব প্রতিটা ফ্লোর। 1200 মতো। হ্যাঁ, 1300 বা 1200 করে দিলেই দেখবেন যে আপনার ফ্লোর বাড়তেছে। ঠিক আছে? ফ্লোর কিভাবে বাড়তেছে এই যে দেখেন, আমার এখানে যদি আমি এখন ক্যালকুলেট করি, আমার এখানে টোটালটা আছে 12,600। হ্যাঁ, ভাগ আমার হচ্ছে 2250। প্রতিটা ফ্লোর আমাদের অনেক বড়, 2250 মানে কি অনেক বড়। তো এটাতে যে আমি 1400 করে যদি নেই, তাহলে কয়টা করা যাচ্ছে দেখেন, আমি 9 তলা করতে পারবো। 1400 করে নিলে আমি 9 তলা করতে পারতেছি না? এইভাবে ক্লায়েন্টকে বলতে হবে। কিন্তু আমি এটা যদি আমি বাড়াই, তাহলে আমার কি কোনো রুলস আসবে কিনা? কোনো রুলস আসবে কিনা? এটা যদি আমি আমি ফ্লোরটা যদি আমি বাড়াই, তাহলে আমার কোনো রুলস আসবে কিনা কারো জানা আছে? কোনো রুলস আসবে না। আপনি এটার মধ্যে 10 তলা, 12 তলা, 20 তলা পর্যন্ত করতে পারেন, যদি আপনার ওই এরিয়া ওয়াইজ যদি একটা অ্যাপ্রুভাল থাকে, তাহলে আপনি এটা করতে পারবেন, ফ্লোর বাড়াতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন কথা হচ্ছে, বিশেষ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের এক্সট্রা কিছু হচ্ছে রুলস আছে, ওইগুলো আপনাদেরকে মেনটেন করতে হয়। সেই এরিয়াগুলো কি? ক্যান্টনমেন্ট এরিয়া, তারপরে এয়ারপোর্ট এরিয়া। এয়ারপোর্ট এরিয়াগুলোতে আলাদা এদের হচ্ছে রুলস থাকে, সিভিল এভিয়েশনের আলাদা রুলস থাকে। তারপরে হচ্ছে আপনার ফায়ারের রুলস, ওখানে বিভিন্ন ধরনের রুলস হয়। যখনই আপনার হাই রাইজ বিল্ডিং ভাইয়া, হয়, 5 এর উপরে যদি যাবে, তখনই কিন্তু অনেক কিছু অ্যাপ্রুভাল লাগে। হ্যাঁ বলেন। যদি আপনি 12 তলা করেন তাহলে তো আপনার ফায়ারের অনুমতি লাগতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ফায়ার আপনার হচ্ছে 10 তলার উপরে গেলেই কস্টিং বাড়বে, আপনার ফায়ারের হ্যাঁ, লাগবে, সিভিল এভিয়েশনের লাগবে, ডিটিসি করতে হবে, বিভিন্ন ধরনের তখন আপনার কাজ করতে হবে। তাহলে তো আমার লাভ নাই, ওনার তালা বাড়াইলে তো স্ট্রাকচারাল কষ্ট বাড়বে। হ্যাঁ, তালা বাড়ালে স্ট্রাকচারের কস্ট বাড়বে। তলা বাড়াইলে তো ওনার স্ট্রাকচারাল কষ্ট বাড়বে। যেমন ধরেন 8 জন 10 জন 20 জন ব্যাংকার মিলে একটা ল্যান্ড কিনছে, এখন তারা 10 তলা করবে বা 12 তলা করবে, তো তাহলে তো করতে হবে। তো সেই ক্ষেত্রে তারা ওইভাবে কাজ করবে, আপনাকে ওইভাবে, আপনি রাজ্যকে অ্যাপ্রুভাল নিয়ে দিবেন, বাকিটা তাদের ব্যাপার। তাহলে তো আর তো আর বেশি যাচ্ছে না তাতে। আপনার গ্রাম পর্যায়ে হবে এরকম? এটা এটা আমি বলি, এটা হচ্ছে রাজুক, অর্থাৎ আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। যদি আপনার ঢাকার মধ্যে যদি হয়, তাহলে রাজুক রুলস অ্যাপ্লাই হবে। যদি ঢাকার বাইরে হয়, তাহলে পৌর অ্যাপ্লাই হবে। আচ্ছা, আপনাদের দুইটাই অ্যাসাইনমেন্ট। একটা হচ্ছে এরকম একটা ল্যান্ড সুন্দর করে 5 কাঠার দেখাবেন, রাস্তা দেখাবেন, এইখানে ফার ক্যালকুলেশনটা জাস্ট এতটুকু করবেন। ঠিক আছে? আরো অনেক বিষয় আছে, A2 আপনার বিল্ডিং ক্যাটাগরি কি, এই জিনিসটা আপনি পিডিএফটা একটু করলে এই জিনিসগুলো এখানে সাইডে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? এটা আপনারা হাতে
হাতে লিখবেন, কেডে কেডে লেখার দরকার নাই। যদি আমি এখানে কেড ছাড়া তো আপনাদের আসলে দেখানোর কোনো সুযোগ নাই, এই জন্য আমি এটা করলাম। আপনারা হাতেই পেন্সিল দিয়ে আপনারা নোটবুকে লিখে স্ক্রিনশট আমাকে দিলেই হবে, ঠিক আছে? আবার হচ্ছে কোঅর্ডিনেটটাও সেম। এখন একটা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে পৌর ড্রয়িং। আমরা এখন যেটা রাজুক দেখছি, ঠিক আছে? রাজুক নিয়ে আর কারো কোনো কোশ্চিন আছে নাকি বলেন? ফার ক্যালকুলেশনটা করা যাবে? ক্লায়েন্ট ইনস্ট্যান্ট আপনাকে বলবে যে আমি, ভাইয়া হ্যালো ভাই, হ্যাঁ বলেন। কোন এলাকায় কত ফার এইটা কি আপনার কাছে আছে এই যে তথ্যটা? কোন এলাকায় কত ফার, আমাদের যা আর্টের যেটা আছে সেটা হচ্ছে এখানে টোটালি আলাদাভাবে আমাদের ওইভাবে নেওয়া নাই। তো ওইটা নেওয়ার জন্য অনেক টাকা খরচ করতে হয় না। আমাদের ঢাকা পলিটেকনিক্যালের সামনে প্রেস ডিজি একটা প্রেস আছে, ঠিক আছে? একটু সামনে, বিজি প্রেস, হ্যাঁ, ওইখানে গিয়ে আপনি 5 টাকা বা 10 টাকা নিলে দিলেই আপনাকে দিয়ে দিবে 2 পাতা 3 পাতা বা 4 পাতা বা 6 পাতা, ঠিক আছে? মানে নতুন গেজেট আর কি। হ্যাঁ, নতুন নতুন হোক পুরাতন হোক যেটাই হোক, ওখানে গিয়ে ভিজিট প্লেসে গিয়ে আপনি বলবেন যে ভাই আমার হলো ক্যান্টনমেন্ট মিরপুর ডিওএইচএস এর এই ইয়েটা দেন, গেজেটটা দেন, এই দিয়ে দিবে আপনাকে। তারপরে আপনি এই বলবেন যে আমাকে হলো বনানী বা নিকেট ডিওএইচএস, মিরপুর ডিওএস। কাজ করলে তো আমাদের সবগুলোই দরকার, সারা ঢাকারই দরকার ওই সময়। না, কিছু কিছু যে শুনেন, ক্যান্টনমেন্ট গুলোর হচ্ছে রুলস গুলো আলাদা, আর হচ্ছে এয়ারপোর্টের যে উত্তরার বিল্ডিং গুলো এদিকে একটু রুলস আছে। এই যে এই জায়গাগুলোতে বিল্ডিং করানোর সময় আলাদা ইয়ে থাকে, আর বাকিগুলো সব বনশ্রী একটা হইতে পারে, ধানমন্ডির একটা হইতে পারে, এরকম এরকমই তো নয়? না, এগুলো একই সেম, এগুলো সেম, এগুলা সমস্যা। শুধুমাত্র ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্ট এবং এয়ারপোর্ট এরিয়ায় আলাদা। আচ্ছা, ভাই একজন আমার একটা প্রশ্ন, ওই যে নাম্বার অফ ফ্লোর, এটা কি গ্রাউন্ড ফ্লোর সহ না ছাড়া আসছে? গ্রাউন্ড ফ্লোর সহ। ও, এই যে কিন্তু আমরা যখন ডিপ্লোমায় করছি তখন আমাদের এখানে এটার সাথে এক যোগ করে দিতে বলছে, মানে গ্রাউন্ড ফ্লোরটা যোগ করে দিতে বলছে। এটা তো কনফিউশন আছে আমার মনে হয় ভাইয়া। G+5 যে ফ্লোরটা আসছে এটা মনে হয় জি বাদে, গ্রাউন্ড ফ্লোর বাদে। আমরা আগে যেটা জেনেছিলাম যে এই যে যেটা আসছে 5.6 প্লাস হচ্ছে গ্রাউন্ড ফ্লোর 1 আর কি। হ্যাঁ, এটা হলো গ্রাউন্ড ফ্লোর যোগ হবে, আমি যতটুকু আমি জানি বলি, আর কি। গ্রাউন্ড ফ্লোর বেসমেন্ট ফ্লোর আমরা কাউন্ট করি না, ঠিক আছে? কাউন্ট করি না হ্যাঁ, কারণ বেসমেন্ট ফ্লোর, হ্যাঁ হ্যাঁ। রাজুকে আসে না এগুলা। আমরা শুধু হচ্ছে এখানে ফারে যতটুকু ফ্লোরটা শুধু আমরা দেখাবো, ঠিক আছে? আমরা 5G+5 আমরা এখানে করতে পারবো, G+5 করতে পারবো। এটা যখন আমরা বলবো মানে যেহেতু আমরা বাঙালি আর কি, সেইভাবে বলতে গেলে তো তখন 6.5 তলা বলতে হবে না? হ্যাঁ, জি জি জি, এটাই আসলে কারেক্ট। G+5। একটা হবে, শুনে আমি বলি, G+5 প্লাস একটা সিলেকোটা করতে পারবেন উপরে। আমাদের সে বেসমেন্ট করতে চায় B+G+5, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ। ওকে। এটা করবেন, এটা আপনারা যত চেষ্টা করবেন, এটা আমি 5 কাটার দেখাইছি, আপনারা 3 কাটার করেন, তাহলেই ক্লিয়ার হবে, ঠিক আছে? প্রবলেম হলে আমাকে বললেন, সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের যেটা রাজুকের এটা। আর একটা আছে হচ্ছে আমাদের পৌর। এটা হচ্ছে আমাদের পৌর শীট, ঠিক আছে? রাজুকে রাজুকে হচ্ছে আমরা 8 কপি প্রিন্ট করি। 8 কপি প্রিন্ট করানোর পর অনেক সময় কখনো 5 কপি নেই, কখনো 4 কপিও নেই, ঠিক আছে? আর হচ্ছে পৌরতে 4 কপি করে নেই। আগে 2 কপি করে দিলেও হইতো, এখন 4 কপি করে নেই। আর পৌরর মনে হয় 3 বছর মেয়াদ, রাজুকের মেয়াদটা এখন কপি না 8 কপি নেয় পৌরসভা, তো দেখলাম ভাইয়া। হ্যাঁ, পৌরসভায় তো 7 8 কপি নেয় মেবি। এটা হচ্ছে শুনেন, আমাদের হচ্ছে, তো ওরা তো বললেও হবে না, ওরা তো অনেক সময় 12 কপিও চায়। এখন না, আমাদের ওরা হচ্ছে মানে নিজের ইচ্ছা মতো নেয়, যা মনে নিয়ম চায়। কি, নিয়ম আমরা হলো 4 কপি দিব, হ্যাঁ? এখন যদি ওইখানকার পৌর ইঞ্জিনিয়ার আপনাকে যদি বলে আমার হলো 8 কপি লাগবে, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ। এলাকা বেঁধে বেরি করে স্যার। হ্যাঁ, ওরা পৌরসভা ওরা একটা কিন্তু এরকম। ওইভাবে নেয় আর কি, ঠিক আছে? এটা আসলে কিছু করার থাকে না, কিন্তু নিয়ম হলো 4 কপি দেওয়া। রাজুকে আমরা দিব 8 কপি, পৌরতে দিব 4 কপি, কিন্তু অনেক সময় দেখা যায় রাজুকে 5 কপি নেই। পৌরতে আগে আগে আমরা 2 কপি দিতাম, এখন হচ্ছে 4 কপি করছে। অনেক সময় বলে 6 কপি লাগবে, কারো লাগে 7 কপি, কারো 8 কপি, 10 কপিও আনি দিচ্ছে।
যার যখন যেরকম ডিমান্ড ভাই, এখন তো যখনই রাজুকে যাব তখন কি ঘুষের ছড়াছড়ি, আবার যখন পৌরতে যাব তখন ঘুষের ছড়াছড়ি। তো ওরা ওদের উপর দিয়ে তো কথা বলানোর সুযোগই থাকে। এই প্রতিষ্ঠানগুলো ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। আচ্ছা, পৌরতে কি থাকবে? পৌরতে আপনার পৌরতে আপনার হচ্ছে ইলিভিশন, যে কোনো ফ্রন্ট ইলিভিশন। ফ্রন্ট ইলিভিশন যেদিকে আমার রাস্তা থাকবে সেখানে আমার ফ্রন্ট ইলিভিশন, একটা ইলিভিশন দিলেই যথেষ্ট। এরপর আর দেওয়ার দরকার নাই। স্টেয়ার বরাবর একটা সেকশন দিলেই যথেষ্ট, আর কিছু দিতে হবে না। এখানে স্ট্রাকচারটা দেখাইতে হবে। ঠিক আছে, ঠিক আছে। পৌরশিটে ভাই বন্ধ করেন, মিউট করেন। পৌরশিটে কিন্তু আপনাকে স্ট্রাকচার দেখাইতে হবে। স্ট্রাকচারটা কি আমাদের কাছে একটা টিপিক্যাল থাকে, ওইটাই আমরা দেখাই। যেখানে কলাম লেআউটটা, তারপরে স্টেয়ারটা দেখাই, স্টেয়ারটা কেটে দেখাই, যেখানে এরকম হচ্ছে ফুটিংটা দেখাচ্ছি এরকম। আর যদি পাইলিং টাইলিং থাকে সেটা আমরা দেখাচ্ছি। আর সেপটিক ট্যাঙ্কটা টিপিক্যাল থাকে, ওইটা নিয়ে আসে এখানে বসাই দেই। এই আর কিছু না। আর ড্রয়িং ওই অ্যাজ ওয়েল ওই রকমই। আমরা অনেক সময় মিটারে করি, পৌর ইঞ্জিনিয়ার বলে না আমাকে ফিটে দেন, তখন ফিটে করে দিতে হয়। কারণ পৌর ইঞ্জিনিয়াররা মিটারটা একটু কম বোঝে। কারণ পৌর ইঞ্জিনিয়ার যতগুলো সবগুলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো এই জন্য তারা হচ্ছে ফিটে চায়, তো পরবর্তীতে ফিটে করে দিতে হয়। তো আমরা অনেকে অনেকে আছে, সবাই তো আর এক না, তখন আমরা মিটারে চাই, তখন মিটারে করে দিতে হয়। তো ড্রয়িং করার আগে আপনাদের উচিত হবে পৌর ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে সেটব্যাকটা এবং ফ্লোর নাম্বারটা, মনে করেন আপনি কত তলা পর্যন্ত করতে পারবেন, আপনি এখানে যতই রুলস থাকুক, রাজু ওখানে পৌর পৌর যে নিয়ম আছে ওই নিয়ম আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, এবং পাশের বিল্ডিং এ কতটুকু ছাড়ছে বা কতটুকু কি করছে এটা আপনি একটু অবজারভেশন করবেন। আর পৌর ইঞ্জিনিয়ার আপনাকে অবশ্যই ইনফর্ম করবে যে আমার এখানে আমার এই রুল এরিয়ায় এই রুলসে চলে। সাধারণত 3 ফিট, পাশে হচ্ছে 3 ফিট করে, এবং পিছনে 3 ফিট, এবং হচ্ছে সামনের দিকে আপনার 5 ফিট করে যদি রাস্তা থাকে 5 ফিট ছাড়তে হবে। ঠিক আছে, এই রুলসে চলতেছে। আরো কিছু পৌরসভাগুলো মনে হয় 1996 ফলো করে। হ্যাঁ, তো ওদের হলো ওরা যে এরিয়ায় যে রুলস, ওরা যেটা বলবে সেটাই করতে হবে, কিছুই করার থাকে না। ঠিক আছে। আচ্ছা, এটার মধ্যে যেটা করতে হয়, পৌরশিট, লোকেশন ম্যাপ, পৌর ম্যাপ, ম্যাপ একটা থাকবে, ম্যাপ দিলে ম্যাপ বা লোকেশন ম্যাপ। যদি আপনার কোনো ডেভেলপিং কোনো হাউজিং রিয়েল এস্টেটের এরকম কোনো ইয়ের মধ্যে পড়ে, তাহলে সেটার কিন্তু লোকেশনটাও দিয়ে দিতে হবে। এবং মৌজা ম্যাপটা এখানে ইম্পর্টেন্ট। দেন সেকশন এলিভেশন এগুলি। তবে এইখানে ব্যতিক্রম যেটা, স্ট্রাকচার কিছু দিতে হচ্ছে, একটা সেকশন একটা এলিভেশন। সেকশনটা মাস্ট বি স্টেয়ার রিলেটেড হতে হবে। ঠিক আছে, স্টারের বাইরে আপনি সেকশন দিলে হবে না। ক্লিয়ার? দুইটা ড্রয়িংই আপনাদেরকে ড্রাইভে দিয়ে দেওয়া হবে। দুইটা ড্রয়িং ফলো করলে আপনি এগুলা, একটা রাজুক করে দিলে 10,000 টাকা আমি নিই, তারপরে একটা পৌর করে দিলে 5,000 টাকা নিই। একটা পৌরশিট একদিনে কভার করছে, একদিনে 2-3টা পৌরশিট করা যায়। যদি আপনি আস্তে আস্তে এক্সপার্ট হবেন ইনশাল্লাহ, তখন আপনি এটা দিয়ে রুট যদি আপনি প্ল্যান কি রাজুক এবং পৌরশিট করতে পারেন, এটা দিয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বলেন। রুট প্ল্যান কি দেওয়ার দরকার আছে পৌরসভাতে ভাইয়া? আপনার আইডি হ্যাঁ, নাম্বার না থাকলে আপনি কি কাজ করতে পারবো? হ্যালো ভাইয়া। হ্যাঁ, রুট প্ল্যান দিতে হবে, গ্রেড বিমেটটা দিতে হবে। বলেন। বলতেছি ভাইয়া, রুট প্ল্যান আইবি দিতে হবে না? আইবি নাম্বার লাগে নাকি এই যে এইসব কাজ করতে গেলে? কি করতে হয়? বলতেছি যে ওই আইবির যে রিকগনিশন নাম্বার আছে না, এটা তো সবার নাই। আচ্ছা, হ্যাঁ, এইখানে হচ্ছে, হ্যাঁ এটা তো অবশ্যই আপনার হচ্ছে আইবির লোক লাগবে। আপনার সাইন করানোর জন্য তো লোক লাগবে। আর সাইন করানোর জন্য আপনি হতাশ হচ্ছেন কেন? নীল খাতে এরকম বহু ধরনের সাইন পাওয়া যায়। আর এগুলো সাইন করানোর লোক আছেই, ওই 500-1,000 টাকা দিলে সাইন করে দেয়। আচ্ছা আচ্ছা। বহুত আর্কিটেক্ট ভাই আছে। ঠিক আছে। ভাই একটা কোশ্চেন আছে। আচ্ছা, ওই যে আপনি রুট প্ল্যানটা দিতে বলছেন, তাহলে ক্যালকুলেশন কি রুট প্ল্যানটা আনবো? ক্যালকুলেশন একটু জুম করেন ভাই, একটু দেখি। এই যে রুট প্ল্যান, রুটটপ না প্ল্যান। ক্যালকুলেশনে কি আমরা রুট প্ল্যান আর হ্যাঁ, এখানে রুট এখানে প্ল্যানের ওইটা কি? ক্যালকুলেশনে কি দেখছে দেখেন, এখানে কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে না আপনার। পৌরশিটে কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় না। টোটাল এরিয়া দেখাবেন, টোটাল ল্যান্ড এরিয়া কতটুকু, এতটুকু। গ্রাউন্ড ফ্লোর কতটুকু এটা দেখাবেন, ইউজড এরিয়া যে জায়গাগুলো আপনি ইউজ করছেন। তারপরে পেভ ইউজড এরিয়া। তারপরে ফার্স্ট ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর কতটুকু, এতটুকু। রুফটপ ইউজড এরিয়া কতটুকু, এতটুকু। শুধু জাস্ট ইউজড এরিয়া এতটুকু দেখাবেন। টোটাল ফ্লোর এরিয়া কতটুকু, এতটুকু, শেষ। আর এছাড়া আপনার রুফটপ ইউজ এরিয়া মানে কি ওই যে চিলাকোঠা যেটুকু ওইটুকু? ওইটুকুই, হ্যাঁ। তো চিলাকোঠা আপনার ক্যালকুলেশন আনতে হবে না? হ্যাঁ, হ্যাঁ।
ওকে, এটা এটা দেখলেই আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে এখানে কি কি জিনিস দিতে হবে। এগুলা ছাড়াও অনেক সময় আপনার পৌর ইঞ্জিনিয়ার বলবে ভাই এত কিছু দেওয়ার দরকার নাই, কোন ফ্লোর কতটুকু এরিয়া স্কোয়ার ফিট ওইটা এখানে লিখে দেন। ওরা ওনাদের যেমন ওসিলা বলে, কথাটা নেয় না, সেটাই ওদের সেই জন্যই requirement জিজ্ঞেস করলাম। আপনি একটা ড্রয়িং করে দেওয়ার পর ওদেরকে আমরা আগেই প্রিন্ট করে দিয়ে হচ্ছে একবার ট্রেসিং মেসিং ওকে করে দেই না, কিন্তু ড্রয়িং কমপ্লিট হয়ে যাওয়ার পর আগে মেল করে দিই, দেওয়ার পরে প্রসেসটা কি, মেল করে দেওয়ার পরে তাকে বলি যে ভাই একটু ড্রয়িংটা একটু দেখে দিয়ে, আপনি ইঞ্জিনিয়ার মানুষ, মানে তাকে পাম টাম দিয়ে এভাবে ইয়ে করতে হয়, মানে এগুলা চালাইতে হয় অনেক। তো পরে ওদের তো অবশ্য গভর্নমেন্ট জব করে তো একটু ইয়ে বেশি থাকে, তো ওরা এই ড্রয়িংটা দেখে, ড্রয়িং দেখার আগে তারা কিছু পয়সা পাতি পায় ক্লায়েন্টের কাছ থেকে, হয়তো 10,000 20,000 টাকা দিতে হয় তাদেরকে। তো ওরা হচ্ছে এটা দেখে দেখানোর পরে আপনাকে বলবে যে ভাই এত কিছু দেওয়ার দরকার নাই, এই যে এই জিনিসগুলো এখানে 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 এভাবে এগুলো একটু চেঞ্জ করে দেবেন, জাস্ট আপনি ওই অনুসারে খালি চেঞ্জ করে দেবেন, আপনি এপ্রুভ হয়ে যাবে। আর যেগুলো আমি আপনাদেরকে দিচ্ছি এগুলা কিন্তু এপ্রুভ, ঠিক আছে, এপ্রুভ, এগুলো কনস্ট্রাকশন হয়ে গেছে। আল্লাহ আপনার ভালো করুন। ওকে।